গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের হিমুর রূপালী রাত্রি পর্ব ৩। বিস্ময় মিটার জাতীয় যন্ত্র বের করে ফেলা, যে যন্ত্র মানুষের চোখের পলকে বিস্ময় মেপে ফেলবে। বিস্ময় মাপা হবে ১ থেকে ১০-এর মধ্যে, লগারিদমিক স্কেলে। ১০ হবে বিস্ময়ের সর্বশেষ সীমা। একজন মানুষের জীবনে মাত্র দুবার বিস্ময় মিটারের সর্বশেষ মাপ ১০-এ উঠবে। প্রথমবার হবে যখন সে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। পৃথিবী দেখে বিস্ময়ে ১০। আর শেষবার আবারও বিস্ময় মিটারের মাপ ১০ হবে যখন সে মৃত্যুর মুখোমুখি দাঁড়াবে। পৃথিবী অন্ধকার হয়ে আসতে শুরু করবে। সে হতভম্ব হয়ে ভাববে, কি হতে যাচ্ছে? এ কি? আমি কোথায় যাচ্ছি? যারা খুব ভাগ্যবান মানুষ, তাদের কেউ কেউ এক জীবনে বিস্ময় মিটার আরও ১-২ বার হয়তো ১০ স্কোর করবেন। নীল আর্মস্ট্রং যখন চাঁদে নামলেন, তখন তিনি ১০ স্কোর করলেন। টমাস আলভা এডিসন ফোনোগ্রাফ আবিষ্কার করলেন, এমন এক যন্ত্র যা মানুষের কথা বন্দী করে ফেলতে পারে। আসলেই তা পারে কিনা তা পরীক্ষার জন্য নিজেই যন্ত্রের সামনে বিড়বিড় করে একটা ছড়া বললেন। Mary had a little lamb. Its flesh was as white as snow, and everywhere that Mary went, that lamb was sure to go. ছড়া শেষ করে উত্তেজনায় কপালের ঘাম মুছলেন। তার গলার শব্দ আসলেই কি যন্ত্রটা বন্দি করতে পেরেছে? তিনি যন্ত্র চালু করলেন। যন্ত্রের ভিতর থেকে শব্দ আসতে লাগল, Mary had a little lamb. সেদিন বিস্ময় মিটার ফিট করে রাখলে টমাস আলভা এডিসনের বিস্ময় ১০ বা ১০-এর কাছাকাছি হতো। পাজেরো একটা জিপ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। জিপের মালিক বিরস মুখে বসে আছে। বিরস মুখের কারণ, গাড়ির চাকার হাওয়া চলে গেছে। ড্রাইভার চাকা বদলাচ্ছে। আচ্ছা, পাজেরোর মালিকের নাম কি ইয়াকুব হতে পারে না? আমি কেন ধরে নিচ্ছি ইয়াকুব লোকটা হবে হতদরিদ্র? সে বিত্তশালীও তো হতে পারে। আমি ভদ্রলোকের কাছে এগিয়ে গেলাম। ভদ্রলোক তীব্র দৃষ্টিতে তাকালেন। সেই দৃষ্টিতে খানিকটা সন্দেহও আছে। পাজেরোর মালিকরা সবার দিকে খানিকটা সন্দেহ নিয়ে তাকান। স্যার, কিছু মনে করবেন না। আপনার নাম কি ইয়াকুব? কোনো জবাব আসছে না। আমি হাসি মুখে বললাম, স্যার, আপনার যে ড্রাইভার তার নাম কি? বাই এনি চান্স ইয়াকুব না তো? আমি ইয়াকুবের সন্ধানে বের হয়েছি। আমাকে একটু সাহায্য করুন। আই নিড ইয়োর ফ্রেন্ডলি হেল্প। পাগলদের দিকে মানুষ যে দৃষ্টিতে তাকিয়ে থাকে, ভদ্রলোক সেই দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। এতক্ষণে তার চোখ ভর্তি ছিল সন্দেহ। এখন সেই সন্দেহের সঙ্গে যুক্ত হয়েছে ভয়। তিনি দ্রুত গাড়ির কাছ উঠাচ্ছেন। গাড়ির কাছে নাক চেপে ভদ্রলোককে ভেঙচি কাটলে কেমন হয়? ভয়ে তার নিশ্চয়ই পিলে চমকে যাবে। পাজেরোর মালিকরা ঝড়ের বেগে গাড়ি চালিয়ে আমার মতো নিরীহ পথচারীকে ভয় দেখান। কাজেই সুযোগ মতো তাদেরকেও ছোটখাটো ভয় দেখাবার অধিকার আমার আছে। আমি গাড়ির কাছে নাক চেপে জিভ বের করে সাপের মতো এদিক ওদিক করতে লাগলাম এবং ঘেঁষ ঘেঁষ জাতীয় শব্দ করতে লাগলাম। পাজেরো মালিক ভয়ে এবং আতঙ্কে কেমন জানি হয়ে গেছেন। তার সঙ্গে নিশ্চয়ই মোবাইল ফোন নেই, থাকলে পুলিশকে খবর দিতেন।
ইয়াকুবের সন্ধানে যাত্রা শুরু হলো। কোনো একটা উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বের হবার আলাদা আনন্দ, নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয়। ছক্কুর দোকানে চা খেয়ে ফুটপাতে পা রাখা মাত্র নিজেকে কলম্বাসের মতো মনে হলো। একজন মানুষ একটা মহাদেশের মতো। মানুষকে আবিষ্কার এবং মহাদেশ আবিষ্কার একই ব্যাপার। ফুটপাতে বিশাল এক পাথর। পাথরে ধাক্কা খেয়ে হুমড়ি পাথরে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়ে যাবার জোগাড় হলো। নিজের পতন অনেক কষ্টে সামলালাম। ডান পায়ের নখ কেটে রক্ত বের হচ্ছে। দু হাতে পায়ের নখ চেপে বসে পড়তেই কে একজন জিজ্ঞাসা করল, ভাইজান, আইজ কত তারিখ? তাকিয়ে দেখি পাথরটা থেকে ৫-৬ হাত দূরে এক মধ্যম বয়সী ভিখারি। তার এক চোখ নষ্ট। ডান চোখটা অতিরিক্ত ভালো। সেই চোখের পাতা ক্রমাগত পিটপিট করছে। দৃষ্টিও তীক্ষ্ণ। এক চক্ষু ভিখারি তারিখ জানতে যাচ্ছে। তার মুখে চাপা হাসি, পাথরের সঙ্গে ধাক্কা। ব্যাপারটা দেখে সে মনে হয় মজা পেয়েছে। ভিখারিদের জীবনে মজার অংশ কম। অন্যদের দুঃখ কষ্ট থেকে মজা আহরণ করা ছাড়া তাদের উপায় নেই। আমি বললাম, এই পাথরটা কি তুমি এখানে রেখে দিয়েছ? ভিখারি গম্ভীর গলায় বলল, রাখলে অসুবিধা কি? না, কোনো অসুবিধা নেই। তুমি রেখেছ কি না সেটা বলো। হ্যাঁ, রাখছি। প্রতিদিনই লোকজন এখানে ধাক্কা খাচ্ছে? বেখেয়ালে হাইটলে ধাক্কা তো খাইবই। আজ সারাদিনে কজন ধাক্কা খেয়েছে? অত হিসাব নাই। আমি কি প্রথম? যে না, আপনি প্রথম না। নাম কি তোমার? আমার নাম দিয়ে আপনার কি দরকার? কোনো দরকার নেই, তারপরও জানতে চাচ্ছি। তুমি যেমন কারণ ছাড়াই জানতে চাচ্ছিলে আজ কত তারিখ, আমিও সেরকম জানতে চাচ্ছি। আমার নাম মেসকান্দর মিয়া, বাড়ি বরিশাল নবীনগর। ভিক্ষা শেষ করে যখন বাড়িতে ফিরে যাও, তখন পাথরটা কি করো? সঙ্গে করে নিয়ে যাও? আমি পাথর নিমু কেন? পাথর কি আমার? সারাদিনে তোমার রোজগার কত হয়? এক জাগাত ভিক্ষা করি বইলার রোজগার কম, হাঁটাহাঁটিতে রোজগার বেশি। হাঁটাহাঁটি করো না কেন? ইচ্ছা করে না। সামান্য ২টা পয়সার জন্য অত খাটনি ভালো লাগে না। কারো ইচ্ছা হইলে দিব, ইচ্ছা না হইলে নাই। আমি কি আপনার কাছে ভিক্ষা চাইছি? আপনার কাছে যেমন ভিক্ষা চাই না, অন্যের কাছেও চাই না। শুধু তারিখ জানতে চাও? হ। মেসকান্দর মিয়া তার ঝুলির ভেতর কি যেন খোঁজাখুঁজি করছে। এর ঝুলিও অন্যদের ঝুলির মতো, শান্তিনিকেতনই কাপড়ের ব্যাগ। মেসকান্দর মিয়া বিড়ি বের করল, মুখে দিতে দিতে বলল, ফকির ২ কিসিমের আছে। ভিক্ষা চাওয়েন না ফকির, ভিক্ষা না চাওয়েন না ফকির। আমি হইলাম না চাওয়েন না। ভালো কোনটা, চাওয়েন নাটা নাকি না চাওয়েন নাটা? ভালো মন্দ ২ দিকেই আছে। নখ থেকে রক্তপাত বন্ধ হচ্ছে না। আমি উঠে দাঁড়ালাম। রক্ত পড়ছে পড়ুক। ভিক্ষুক আবারও বলল, স্যার, কত তারিখ জানেন? আমি বললাম, জানি না, মনে করার চেষ্টা করছি। যদি মনে পড়ে তোমাকে জানিয়ে যাব। আর শোনো, পাথরটাকে যত্নে রেখো। এটা সাধারণ পাথর না, এই পাথর রহস্যময়। মেসকান্দর আমার দিকে তাকিয়ে আছে, আর আমি ভাবছি আজকের তারিখটা যেন কত?
ফাতেমা খালার সঙ্গে দেখা হবার পর ৭ দিন কি কেটে গেছে? আজকে কি ষষ্ঠ দিবস না সপ্তম দিবস? ঘরে তারিখ ভুলে গেলে দেয়ালে ক্যালেন্ডার দেখা যায়। পথে ক্যালেন্ডার ঝোলে না। নগরকর্তারা ধরে নেন, যারা পথে নামে তারা তারিখ জেনেই নামে। এজন্যই শহরের মোড়ে মোড়ে ক্যালেন্ডার ঝোলে না। ইদানিং ঢাকা শহর অনেক উন্নত হয়েছে। একটু পরপর দোকান সাজিয়ে চ্যাংড়া ছেলেপুলে বসে আছে। আইএসডি টেলিফোন, দেশে বিদেশে ফোন, ফ্যাক্স, এদের ব্যবসাও রমরমা। বাংলাদেশের মানুষ বিদেশে টেলিফোন করতে ভালোবাসে। ধাই ধাই করে যে দেশ এগুচ্ছে, সে দেশের পথে পথে ক্যালেন্ডার থাকা দরকার। কাউকে কি জিজ্ঞাসা করব আজ কত তারিখ? কটা বাজে জিজ্ঞাসা করা সহজ। আজ কত তারিখ জিজ্ঞাসা করা সহজ না। পরিচিত প্রশ্নের জবাব আমরা আগ্রহ করে দেই। অপরিচিত প্রশ্নের জবাব দিতে থমকে যাই। ভ্রু কুঁচকে ভাবি, লোকটা এই প্রশ্ন করল কেন? সে তারিখ জানতে চায় কেন? রহস্যটা কি? রাস্তার পাশে চিন্তিত মুখে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তার বোধহয় অফিসে যাবার তাড়া। বেবি ট্যাক্সির দেখা মাত্র হাত উঁচু করছেন এবং এই বেবি বলে চেঁচাচ্ছেন। আমি তার পাশে দাঁড়ালাম এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে বললাম, স্যার, আজ কত তারিখ? যা ভেবেছিলাম তাই। ভদ্রলোক জবাব দিলেন না। এমনভাবে তাকালেন যেন আমি ভয়ঙ্কর কোনো মতলব নিয়ে তার কাছে এসেছি। শুরুতে ভালো মানুষের মতো তারিখ জানতে চাচ্ছি, তারপরেই নিচু গলায় ফিসফিস করে বলবো, মানিব্যাগ বের করুন। আপোষে মানিব্যাগ আমার হাতে দিয়ে চলে যান। নো সাউন্ড প্লিজ। আমি ভদ্রলোককে আরো ভড়কে দিলাম। মহাবিনীত ভঙ্গিতে বললাম, এক্সকিউজ মি স্যার, আপনার নাম কি? ইয়াকুব? ভদ্রলোক কোনো কিছু না বলে দ্রুত হাঁটা শুরু করলেন। আজ মনে হয় তিনি বেবি ট্যাক্সি নিবেন না। অফিসে হেঁটেই অফিসে যাবে। ভদ্রলোক হাঁটতে হাঁটতে একবার পিছনে ফিরে তাকালেন। অমনি আমি হাসলাম। হেসে তার পেছনে পেছনে হাঁটা শুরু করলাম। ভদ্রলোক তার হাঁটার গতি বাড়িয়ে দিলেন। আমিও বাড়িয়ে দিলাম। তিনি এখন প্রায় দৌড়াচ্ছেন। ভদ্রলোককে তাড়াতাড়ি অফিসে পৌঁছে দেওয়ার ব্যাপারে সামান্য সাহায্য করছি। পরোপকার বলা যেতে পারে। আচ্ছা, নগরীর মানুষ কি বদলে যাচ্ছে? তারা এত সন্দেহপ্রবণ হয়ে উঠেছে কেন? সবাই সবাইকে সন্দেহ করছে। আপনার নাম কি ইয়াকুব? এই নির্দোষ প্রশ্নে আতঙ্কে অস্থির হওয়ার মানে কি? আপনার নাম কি গোলাম আজম? এই প্রশ্নে শঙ্কিত হওয়া যায়। এমন প্রশ্ন তো করছি না। সামনের ভদ্রলোকের ভাগ্য ভালো। তিনি খালি বেবি ট্যাক্সি পেয়ে প্রায় লাফিয়ে ট্যাক্সিতে উঠে গেছেন। বেবি ট্যাক্সির পেছনের জানালা দিয়ে কৌতূহলী হয়ে আমাকে দেখছেন। তার চোখ থেকে এখনো ভয় কাটেনি। আমি টাটা বাই বাই ভঙ্গিতে হাত নাড়লাম। তিনি চট করে মুখ ঘুরিয়ে নিলেন। অফিসে ফিরে এই ভদ্রলোক আজ রোমহর্ষক সব গল্প শুরু করবেন। তার সহকর্মীরা চোখ বড় বড় করে গল্প শুনবে। ভয়ঙ্কর এক বদমাসের পাল্লায় পড়েছিলাম। অল্পের জন্য জীবনটা রক্ষা পেয়েছে। বেবি ট্যাক্সির জন্য অপেক্ষা করছি। হঠাৎ দেখি হলুদ পাঞ্জাবি পরা এক লোক এগিয়ে আসছে। তার একটা হাত পাঞ্জাবির পকেটে। সে যখন আমার পাশে এসে দাঁড়ালো, তখন বুঝলাম তার হাতে পিস্তল। মদ খেয়ে এসেছে। মুখ দিয়ে ভকভক করে মদের গন্ধ আসছে। আমাকে বলল, তুমি ইয়াকুব? আমি বললাম, জি না। সে বলল,
মিথ্যা কথা বলছিস কেন? তোর নাম ইয়াকুব। আমি হতভম্ব। কি বলবো বা কি করব কিছু বুঝতে পারছি না। সে বলল, "কোনো কথা না। আমার সঙ্গে গাড়িতে ওঠ। কুইক, নো সাউন্ড।" আমি তাকিয়ে দেখি রাস্তার পাশে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে। মাইক্রোবাসে ৬ জন বসে আছে। তাদের গায়েও হলুদ পাঞ্জাবি, সবাই তাকিয়ে আছে আমার দিকে। আমার হাত পা জমে গেল। আমি কোনোমতে বললাম, "আপনি ভুল করছেন।" শ্রোতারা হতভম্ব হয়ে গল্প শুনবে। তারা যতই হতভম্ব হবে, গল্পের ডালাপালা ততই ছড়াবে এবং একটা সময় আসবে যখন এই ভদ্রলোক নিজেই নিজের গল্প বিশ্বাস করতে শুরু করবেন। তিনি যদি লেখক হন, তাহলে তার আত্মজীবনীতে এই গল্প স্থান পাবে। ফাতেমা খালার সাথে কথা বলা দরকার। তাকে জানানো দরকার যে প্রজেক্ট ইয়াকুবের কার্যকর্ম পূর্ণ উদ্যমে চলছে। অনুসন্ধান সকল সম্প্রদায়ের মধ্যেই চলছে। ভিক্ষুক সম্প্রদায়ের প্রতিনিধি মেসকান্দর মিয়াকে দিয়ে অনুসন্ধানের কার্যক্রম শুরু হয়েছে। সাফল্য দ্বারপ্রান্তে। টেলিফোন কোত্থেকে করব বুঝতে পারছি না। সঙ্গে কার্ড নেই যে কার্ড ফোনে কথা বলবো। টেলিফোনের দোকান খুলে যারা বসে আছে তাদের কাছে গেলে লাভ হবে না। তাদের হচ্ছে ফের করি মাকতেল ব্যাপার। মালিবাগে আমার একটা টেলিফোনের বাকির দোকান আছে। সেখানে আমার নামে খাতা আছে। খাতায় নাম লিখে টেলিফোন করতে হয়। কল শেষ হবার পর দোকানের মালিক জগলু ভাই বিরস গলায় বলেন, "টাকা তো অনেক জমে গেল হিমু সাহেব, কিছু অন্তত ক্লিয়ার করেন। আজ না পারলেও এই সপ্তাহের মধ্যে কিছু দিতে পারেন কিনা দেখেন। চা খাবেন?" আমার টেলিফোনের এই বাকির দোকানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে টেলিফোন শেষ হবার পর চা পাওয়া যায়। ১ কাপ না, যত কাপ ইচ্ছা। দুপুরে গেলে জগলু ভাই জোর করে ভাত খাইয়ে দেন। রাতে বিপদে পড়লে ঘুমাবার ব্যবস্থাও আছে। জগলু ভাই রাতের দোকানে থাকে। শোরুমের পেছনে বড় ঘর আছে। সেই ঘরের সবটা জুড়ে খাট পাতা। রাতে উপস্থিত হলে তিনি মহাবিরক্ত হয়ে বলে, "কি ব্যাপার, রাতে থাকবেন? বালিশ নেই। কোল বালিশ মাথার নিচে দিয়ে ঘুমাতে হবেন। আর শুনুন, নাক ডাকবেন না। আমি সব সহ্য করতে পারি, নাক ডাকা সহ্য করতে পারি না।" জগলু ভাইয়ের দোকান থেকে ফাতেমা খালাকে টেলিফোন করলাম। ভারী গম্ভীর পুরুষ কণ্ঠ শোনা গেল। "কে কথা বলছে?" "ফাতেমা খালার ম্যানেজার।" আমি বললাম, "বুলবুল নাকি? ভালো?" "কে? হিমু সাহেব?" "জি।" "দয়া করে আমাকে কখনো বুলবুল ডাকবেন না। বুলবুল আমার ডাকনাম। আমার ভালো নাম রকিবুল। আমি ডাকনামে পরিচিত হতে চাই না। আমি পরিচিত হতে চাই ভালো নামে।" মহাকবি শেক্সপিয়ার নাম প্রসঙ্গে একটা কথা বলেছিলেন, "গোলাপকে তুমি যে নামেই ডাকো, সে গন্ধ ছড়াবে।" দয়া করে আমার সঙ্গে শেক্সপিয়ার কপচাবেন না এবং আমাকে কখনো বুলবুল ডাকবেন না। আমার যদি কোনোদিন খাওয়ার মতো কোটি কোটি টাকা হয়, তাহলে আপনাকে বুলবুল ডাকতে পারবো? আপনি কি ম্যাডামের সঙ্গে কথা বলবেন? জি। ধরুন দিচ্ছি। ম্যাডামের শরীরটা বেশি ভালো না। ডাক্তার তাকে মোটামুটি রেস্টে থাকতে বলেছেন। কাজেই টেলিফোনে বেশিক্ষণ কথা বলবেন না। জি আচ্ছা। ব্রাদার শুনুন, আজকে কত তারিখ বলতে পারবেন? তারিখ দিয়ে আপনি কি করবেন? তারিখ তো আপনার কোনো কাজে আসার কথা না। আমার জন্য না। একজন ভিখিরি আমার কাছে তারিখ জানতে চাচ্ছিল।
ভিখারির নাম মেসকান্দর মিয়া। আজ 17 তারিখ 1988 সাল। আপনি ধরে থাকুন, আমি ম্যাডামকে দিচ্ছি। খালা এসে টেলিফোন ধরলেন, চিচি গলায় বললেন, কে হিমু? আমি মারা যাচ্ছি রে। কি হয়েছে? ঘুম হচ্ছে না, সারা রাত জেগে থাকি। সে কি? সূর্য ওঠার পর ঘুম আসে, তখন দরজা জানালা বন্ধ করে ঘুমাই, তাও খুব অল্পক্ষণ, ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা। 2-2.5 ঘন্টাই যথেষ্ট। নেপোলিয়ন 3 ঘন্টার বেশি ঘুমাতেন না। গাধার মতো কথা বলিস না তো, আমি কি নেপোলিয়ন? অবশ্যই নেপোলিয়ন। মেয়ে মানুষ হয়ে এত বড় ব্যবসা দেখছ, তুমি কম কি? নেপোলিয়নকে এই ব্যবসা দেখতে দেওয়া হলে সে 1 সপ্তাহের মধ্যে লালবাতি জ্বালিয়ে সব ছেড়ে ছুড়ে আসামের দিকে চলে যেত। তোর কথাবার্তার ধরন আর পাল্টালো না। ইয়াকুবের খোঁজ বের করেছিস? কাজ চলছে, শীঘ্রই জানতে পারবে। লোকটাকে বের করতে পারলে তোকে আমি ক্যাশ 20,000 টাকা দেব। টাকাটা আলাদা করে রাখো খালা, আমি 2-1 দিনের মধ্যে আসামি হাজির করছি। আরে গাধা, তোকেই বলেছি আসামি হাজির করতে হবে না, শুধু পেট থেকে কথা বের করবি। নো প্রবলেম। তাহলে টেলিফোন রেখে দেই, কথা বলতে পারছি না, মাথা ছিঁড়ে পড়ে যাচ্ছে, অসম্ভব যন্ত্রণা। জামান কেমন আছে খালা? জামান কেমন আছে মানে? জামানটা কি? ওই যে তামান্নার ছোট ভাই রিক্সা থেকে পড়ে পায়ে ব্যথা পেল। আমি ঠিক করে রেখেছি 20,000 টাকা পেলে ছেলেটাকে একটা লেগো সেট উপহার দিব। জামানের বোন ভালো আছে তো? তামান্নার কথা বলছিস? হুম। আশ্চর্য, এখনো তোর মাথায় তামান্না আছে? আমি তো ভেবেছি সব ভুলে বসে আছিস। তোর যা নেচার, তোকে তো আমি আজ থেকে চিনি না। যাই হোক, তুই তামান্নার ব্যাপারে ভাবিস না, আমি সব ব্যবস্থা করব। আমি তামান্নাকে কিছু হিন্টস দিয়েছি, সরাসরি তোর কথা বলিনি, ঘুরিয়ে বলেছি। ও দেখি খুবই লজ্জা পাচ্ছে। অতিরিক্ত লজ্জার জন্য আবার পিছিয়ে পড়বে না তো? পিছিয়ে যাবে কোথায়? আমি এমন চাল চালবো। খালা থ্যাঙ্কস। তোর পরিবর্তন দেখে আমি খুবই অবাক হচ্ছি। শোন জিমু, তোর জীবনটা আমি বদলে দিব। আমার ফার্মে তোকে চাকরি দিব। স্যুটটাই পরতে হবে? পরতে হলে পরবি, স্যুটটাই কি খারাপ? তোর হলুদ পাঞ্জাবির চেয়ে ভালো। তোমার মাথার যন্ত্রণা এখন একটু কম না? হ্যাঁ, কম। সকালে তো মাথা তুলতেই পারছিলাম না, এমন অবস্থা। তুই ইয়াকুবের খোঁজ পেলে আমাকে জানাবি। আমি ঘুমিয়ে থাকলে ঘুম থেকে ডেকে তুলবি। আচ্ছা খালা, একটা কথা, ইয়াকুব লোকটা দেখতে কেমন তা কি জানো? মোটা না রোগা, লম্বা না বেটে? কিছুই জানি না। না জানলেও অসুবিধা নেই, 2-1 দিনের মধ্যেই জানা যাবে লোকটা কেমন। আজও জানা যেতে পারে। 20,000 টাকা ক্যাশ দিও খালা। চেক দিলে বিরাট সমস্যা হবে, আমার ব্যাংকে অ্যাকাউন্ট নেই। একটা টেলিফোন করলে খালে পড়ার সম্ভাবনা, আমি আবার সাঁতার জানি না। কাজে বাধ্য হয়ে দ্বিতীয় টেলিফোন করলাম। তামান্নার ব্যাপারটা রূপাকে জানানো দরকার। আজকাল রূপাকে টেলিফোনে ধরার সমস্যা হয়েছে। প্রথমে একজন কাজের লোক টেলিফোন ধরে, তার কাছে নাম ঠিকানা দিতে হয়। অনেকক্ষণ টেলিফোনের রিসিভার কানে নিয়ে বসে থাকার পর দ্বিতীয় একজন টেলিফোন ধরে, তার কাছে দ্বিতীয় দফা নাম ঠিকানা দিতে হয়। সে বায়োডাটা পুরোটা শোনার পর বলে, ধয়েন দেখি আপা বাসায় আছে কিনা। খুব সম্ভব নাই। আজও তাই হলো। ফার্স্ট রাউন্ড শেষ করে আমি সেকেন্ড রাউন্ডে উঠলাম। পুরুষ কণ্ঠ বলল, কার সঙ্গে কথা বলবেন? রূপা আপার সঙ্গে? আমি বিনত ভঙ্গিতে বললাম, জি। আপনার নাম? আমার নাম মেসকান্দর। কি বললেন? কি কান্দর? মেসকান্দর।
আপনার পরিচয়? আমি ধর্মমন্ত্রী মাওলানা এজাজুস কবির সাহেবের বিয়ে। ধর্মমন্ত্রী আপনার সঙ্গে কথা বলবেন, বিশেষ প্রয়োজন। লাইনে থাকুন, দিচ্ছি। একটু তাড়াতাড়ি করতে হবে। জোহরের নামাজের টাইম হয়ে গেছে। মন্ত্রী সাহেব নামাজে দাঁড়াবেন। জি, 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 দিচ্ছি। একটা সেকেন্ড। আপনার নাম তো ইয়াকুব, তাই না? ভদ্রলোক হতভম্ব গলায় বললেন, জি। আপনি কি করে জানেন? আমি হায় তোলার মতো শব্দ করতে করতে বললাম, আমাদের সব খোঁজ খবর রাখতে হয়। জুমার নামাজ পড়া ছেড়ে দিয়েছেন, ব্যাপার কি? টেলিফোনের ওপাশ থেকে বিড়বিড় জাতীয় শব্দ হচ্ছে। ইয়াকুব সাহেবের বিস্ময়ে আকাশ স্পর্শ করেছে। স্যার, একটু ধরেন, আপনাকে দিচ্ছি। 4 কলমা জানেন? প্রথমটা শুধু জানি। 4টা কলমাই শিখে রাখবেন, পরে আবার ধরব। জি আচ্ছা। রূপা টেলিফোন ধরেই বলল, কে? হিমু? আমি বললাম, হ্যাঁ। সবার সঙ্গে তামাশা করো কেন? ইয়াকুবকে উল্টাপাল্টা কথা বলেছ কেন? উল্টাপাল্টা তো কিছু বলছি না। 4 কলমা মুখস্থ করতে বলেছি। ওর নামই বা জানলে কিভাবে? আন্দাজে ঢিল ছুঁড়েছি, ঢিল লেগে গেছে। আজকাল যে কোনো লোকের সঙ্গে কথা হলে প্রথমেই জানতে চাই, তার নাম কি ইয়াকুব। কেন জানতে চাই বলবো? নিশ্চয়ই কোনো উদ্ভট কারণ আছে। আমি এখন আর উদ্ভট কিছু শুনতে আগ্রহী না। তোমার উদ্ভট আচার-আচরণ একসময় ভালো লাগতো। একটা বয়স থাকে যখন বিভ্রান্ত হতে ভালো লাগে। সে বয়স আমি পার করে এসেছি। হিমু শোনো, আমার বয়স তোমার মতো একটা জায়গায় স্থির নেই। আমার বয়স বাড়ছে। আমারও বয়স বাড়ছে। আমি এখন আর আগের হিমু না, পরিবর্তিত হিমু। তাই বুঝি? হ্যাঁ, তাই। এখন আমার মধ্যে পাখিদের স্বভাব দেখা যাচ্ছে। সন্ধে হলে পাখিদের মতো ঘরে ফিরে আসি। গত 2টা পূর্ণিমায় আমি ঘর থেকে বের হইনি। শুধু তাই না, আমি ঠিক করেছি বিয়ের কথাবার্তা অনেক দূরে গিয়েছে। মেয়েটার নাম তামান্না। নাম সুন্দর না? হ্যাঁ, নাম সুন্দর। চেহারা ছবি তেমন না, বেশ খানিকটা ডাউন। তা আমার মতো ছেলেকে ডাউন মেয়েরাই তো বিয়ে করবে। আর মেয়েরা কেন করবে? তাও ঠিক। ভাবছি তামান্নাকে নিয়ে একদিন তোমার বাসায় যাব। প্লিজ, দয়া করে এ কাজটি করবে না। তোমার কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমি নিজেকে জড়াতে চাচ্ছি না। এবং আমি খুব খুশি হব যদি তুমি ওই মেয়েটিকে আর বিভ্রান্ত না করো। তুমি ভুল করছো রিপা। আমি তামান্নাকে মোটেই বিভ্রান্ত করছি না। বরং সে আমাকে বিভ্রান্ত করছে। হিমু, আমি এখন রাখি। আমার কথা বলতে ইচ্ছে করছে না। আমার শরীর ভালো না, জ্বর, গায়ে র্যাশের মতো হয়েছে। দেখতে আসবো? না, রাখি কেমন? রূপা খুব সহজভাবেই টেলিফোন নামিয়ে রাখল। আমি টেলিফোন রেখে জগলু ভাইয়ের দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে হাসলাম। জগলু ভাই বললেন, হিমু সাহেব, কিছু পেমেন্ট করবেন না? আপনার তো মেলা জমে গেল। একটা একটা করে বালুই জমে মরুভূমি হয়ে যায়। আমি আনন্দিত গলায় বললাম, মরুভূমি বলেই মরুদ্যানের খোঁজ থাকে। 1 সপ্তাহের ভেতর সব ক্লিয়ার করে দেব। 20,000 টাকা পাচ্ছি। চা খাবেন? চা তো খাবই। ভালো কথা। আপনার কর্মচারীদের মধ্যে ইয়াকুব নামে কেউ আছে? জি না। তাদের আত্মীয় স্বজনদের মধ্যে ইয়াকুব নামে কেউ আছে? জানি না, খোঁজ নিয়ে দেখব। ভালো করে খোঁজ নেবেন। আপনার মুখ এমন শুকনো কেন? শরীর ভালো? জি ভালো। মন খারাপ? হুম, মন খারাপ, খুবই খারাপ। গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের হিমুর রূপালী রাত্রি, পর্ব 3।